নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা করছে বিএনপি, তবে ভোটের ফলাফল যাই হোক তাতে স্বাগত জানাবে দল। সকালে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন আশাবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল প্রভাবিত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষণগণনা চলছে, প্রচার এবং গণসংযোগের সময়ও শেষ। তাই তো ভোটের আগে শেষ মুহূর্তে নানা পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এরও আশঙ্কা নেই বলেও জানান তিনি। সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। ভোটের ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি আশাবাদ জানান নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে। আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি, কখনোই মনে করি না যে প্রতিপক্ষ খুব দুর্বল। আমরা প্রতিপক্ষকে সবল মনে করি, আমরা নির্বাচন করি এবং সেভাবেই নির্বাচনের ফলাফল আনার চেষ্টা করি। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। জামায়াত কৌশলে প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তার। জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। ভোট কেন্দ্রে যেতে সংখ্যালঘু সম্প্রদায় সহ সবাইকে প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন বিএনপি মহাসচিব। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। আর মাত্র একদিন পরে নির্বাচনের নানা খবর নিয়ে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি যে এলাকায় আছেন ভোটারদের মধ্যে নিশ্চয়ই নির্বাচন ঘিরে নানা রকম প্রতিক্রিয়া পাচ্ছেন, আপনার মাধ্যমে সে খবর আমরা জানতে চাই। আমি আছি দিনাজপুর এক আসনে। এটি মূলত হচ্ছে আপনার বীরগঞ্জ এবং কাহারুল দুইটি উপজেলা নিয়ে গঠিত এবং এই বীরগঞ্জ এবং কাহারুলের যে আসনটি, সেই আসনের একটি বাজার থেকে আমি যুক্ত হয়েছি এবং আমি যদি দেখাই যে আসলে এখানে ৬ জন প্রার্থী মোট অংশ নিয়েছে ভোটে এবং তাদের মধ্যে বিএনপির রয়েছে মঞ্জুরুল ইসলাম, জামায়াতের মতিউর রহমান, জাতীয় পার্টি শাহিনুর ইসলাম সহ গণ অধিকার পরিষদ, জাকের পার্টি এবং ইসলামী আন্দোলন, এই তিনটি দল অর্থাৎ ৬ জন প্রার্থী এখানে প্রার্থিতা অংশগ্রহণ করেছেন এবং ভোট করছেন এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে ৩,৯২,৭১১ জনের মতো। এবং এই আসনটিতে আমরা কথা বলেছি ভোটারদের সাথে, তারা বলছিলেন যে বিএনপি এবং জামায়াত দুই প্রার্থীর মধ্যেই আপনার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং বাকি যে প্রার্থীরা রয়েছেন তারা অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন। সেক্ষেত্রে যে আপনার ধর্মীয় ভিত্তিক যে ভোটটা রয়েছে সেই ভোটটা কিছুটা কাটতে পারে এবং জাতীয় পার্টির নির্দিষ্ট কয়েকটি এলাকা ভিত্তিক এখানে ভোট রয়েছে। মোটা দাগে আসলে সেরকম ভোট নেই। এখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে খুব ভালো ফাইট হবে বলে কিন্তু তারা বলছিলেন এবং এই এলাকায় অনেক ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে আপনার রাস্তাঘাটে তো সমস্যা রয়েছে, সন্ত্রাস, মাদক থেকে শুরু করে যে কর্মসংস্থান, সেই বিষয়গুলো তারা বলছিলেন যে দল ক্ষমতায় আসুক বা যে এমপি হয়ে আসুক তারা যেন এই সমস্যাগুলোর সমাধান করেন এবং তারা সেই হিসেবে ভোট দেবেন। যেহেতু এখানে আসলে দীর্ঘদিন পরে একটি ভালো ভোট হচ্ছে বলে তারা মনে করছেন, সেই জায়গায় তারা ভোট কেন্দ্রে যাবেন এবং এই যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে একজনকে বেছে নেবেন, সাথে গণভোটে তারা অংশ নিয়ে হা বা না যে যার মতো করে মতামত প্রকাশ করবে বলে ভোটাররা কিন্তু আমাদেরকে বলছিলেন। তা নিয়ে এই ছিল দিনাজপুর এক আসন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মোহন। নিশ্চয়ই আমরা ফিরবো আরও অন্যান্য এলাকার খবর আপনার কাছ থেকে জানবার জন্য। দর্শক সহকর্মী আমাদের সাথে এতক্ষণ মোহন ইসলাম ছিলেন। আমরা যেতে চাই এই মুহূর্তে ভোলার খবর আমরা জানবো। আমাদের সহকর্মী মাইনুল ইসলাম যুক্ত হয়েছেন। মাইনুল, একদিন পরে যেহেতু ভোট হতে যাচ্ছে, আপনি যে এলাকায় আছেন সেখানকার ভোটাররা তাদের প্রত্যাশার কথা নিশ্চয়ই জানিয়েছে। সেই হিসেবে কি তারা প্রত্যাশা করেন জনপ্রতিনিধিদের কাছে? নিশ্চয়ই আপনার কাছে সে বিষয়ে তথ্য আছে।
সকাল থেকেই কিন্তু আমি ভোলার বিভিন্ন এলাকায় কিন্তু আমি ঘুরেছি এবং এখানের মানুষদের সাথে কথা বলেছি এবং তারা সকলে যেমনটা বলেছেন যে এখানে নানামুখী সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি কথা তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে এখানকার নদী ভাঙনের কথা বলেছেন এবং তারা এমনটা বলেছেন যে এখানে হাসপাতালের বিষয়গুলো তুলে ধরেছেন, চিকিৎসা সেবার বিষয়গুলো তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই সকল সমাধান যে সকল প্রার্থী করতে পারবেন তারা তাকে এই ভোট দেবেন। এদিকে আমরা ভোলার যে সংসদীয় এলাকা সেই এলাকার মোট 4টি আসন রয়েছে। 4টি আসনের কিছু তথ্য পেয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে, আমি সেই তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 525টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র তার মধ্যে সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, 131টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং দুর্গম ভোট কেন্দ্র রয়েছে 43টি। এবং এই সকল কেন্দ্রের যে পরিস্থিতি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেখানে নিরাপত্তা যাতে ভালো থাকে, এখন পর্যন্ত কোনো সমস্যা তারা দেখছে না, তবে সবকিছু যেন নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে। এখানে আমার সাথে একজন আছেন এবং তার সাথে একটু আমরা কথা বলতে চাই। তিনি এখানকার ভোটার, যে ভোলার ভোটার, এবং কোন কোন দিক বিবেচনা করে আপনারা আগামী আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন বলে ঠিক করেছেন? আসলে আমরা এখানকার আমাদের এটা হচ্ছে দ্বীপ জেলা, নদীর ভাঙন বেশি এখানে, তো আমরা এই নদী ভাঙন থেকে মুক্ত হওয়ার জন্য আর স্বাস্থ্য সেবায় যারা উন্নয়ন করবে, নদী ভাঙনে উন্নয়ন করবে, শিক্ষার উপরে যারা উন্নয়ন করবে, হ্যাঁ, এরকম তরুণ প্রজন্মের যারা আছে নেতৃত্ব দিবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। এই ক্ষেত্রে আপনাদের এখানে তো নদী ভাঙনের পরিস্থিতি আমরা দেখেছি যে এখনো বাদ দেওয়া হয়নি, এর প্রার্থীরা কেমন আশ্বাস দিয়েছেন? প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন যে ভোলা বরিশাল সেতু করবেন এবং নদী ভাঙন থেকে দ্বীপ জেলার এই ভোলার মানুষকে রক্ষা করবেন এবং পাশাপাশি বলতেছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যারা উন্নয়ন করবেন। আমাদের এখানে স্বাস্থ্যসেবা ভোলাতে মোটেই নেই, হ্যাঁ, তো যারা স্বাস্থ্যসেবার উন্নয়ন করবে আমরা তাদেরকেই ভোট দেব এবং ভোলা বরিশালের সেতু যারা করতে পারবে তাদেরকেই আমরা ভোট দেবো। এরকম তরুণ যেমনটি বলছিলেন যে এখানে অবশ্যই তাদের মাথায় থাকবে ভোট দেওয়ার সময় যারা এই যে এখানে যোগাযোগ ব্যবস্থার অবস্থা, যেহেতু ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশের মাটি থেকে, সেহেতু এখানে ভোলা বরিশাল সেতুর কথা তারা মাথায় রাখবেন। পাশাপাশি এখানে নদী ভাঙন, স্বাস্থ্য সেবা, এই সকল বিষয় যারা নিশ্চিত করবেন এমন প্রার্থীকে তারা ভোট দেবেন বলে কিন্তু এখানকার মানুষ ঠিক করছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার মানুষ। এবং ভোলার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম, এখানে সবকিছু যাতে নিয়ন্ত্রণ থাকে সেই লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। ধন্যবাদ মাইনুল ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে ভোটের খবর জানবার জন্য। দেশের বিভিন্ন স্থানে ভোট কিনতে অর্থ ব্যয় করছে একটি দল, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। নিশ্চিত পরাজয়ের মুখে দলটি জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহাদি আমিন। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চলছে। দলীয় পরিচয় না দেখে যারাই অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফল মেনে নিতে বিএনপি প্রস্তুত বলেও জানান বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা। বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। ভোটের খবর নিয়ে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি যে এলাকায় আছেন সে এলাকায় নিশ্চয়ই ভোটের প্রস্তুতি আপনার নজরে পড়ছে এবং স্থানীয় ভোটার যারা রয়েছেন তারাও বেশ হিসেব নিকেশ করছেন। কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনি তাদের কাছ থেকে? বগুড়াবাসী তারা বিশেষ করে বলছেন, তরুণ ভোটার যারা রয়েছেন, আপনি জানেন যে প্রায় 4 কোটির মতো তরুণ ভোটার, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মাঝে আমরা বেশ আমেজ লক্ষ্য করছি। এই যদিও আসলে এই প্রচারণা একেবারে বন্ধ হয়েছে, তবে এখন যে প্রচারণা আমরা লক্ষ্য করছি প্রচারণার বাইরে অবস্থান নিয়ে, অর্থাৎ চায়ের আড্ডা এবং চায়ের দোকানে সেই আড্ডাগুলো চলছে এবং আমরা দেখছি এখানে তো অনেক তরুণ ভোটার রয়েছে। এবারের ভোটটা কেমন আশা করছেন? কোনো ধরনের শঙ্কা আছে কিনা? আপনারা তরুণ ভোটার হিসেবে কি ভাবছেন? ধন্যবাদ ৭১ টিভিকে। দীর্ঘ ১৭ বছর পরে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচনের প্রক্রিয়ায় শেষ মুহূর্তে আসছি। ইনশাল্লাহ আমার মতে
আমরা যে পরিবেশ দেখতেছি তাতে সংখ্যা নয়, কিন্তু অনেকেই শঙ্কিত। কারণ আমরা বিগত দিনে যে প্রক্রিয়ায় দেখছি সেই প্রক্রিয়ায় নিয়ে অনেকেই চিন্তা ভাবনা আছেন যে আবার সেই প্রক্রিয়া হয় কিনা। তবে আমরা আশাবাদী যে এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ দেখতে পাবে, এবং আমাদের এলাকাতে ওই রকম কোনো সংখ্যা প্রকাশ করতেছি না ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন তরুণ ভোটার হিসেবে এবার ভোট দিতে পারবে কিনা সবাই? দেখেন, বিএনপি গত 17 বছর বিএনপির জন্য ভোট চাইনি বা বিএনপির ভোটের প্রতিষ্ঠিত করতেছে, তরুণদের মানুষের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে। আমরা আশা করি এবার তরুণরা আমাদের জাতীয় দল বিএনপির পক্ষে ভোট দেবে, আশা করি। ধন্যবাদ। এখানে সাবেক একজন ইপি সদস্য রয়েছে, আমরা একটু জানতে চাই এবারে ভোট কেমন হবে মনে করছেন? ইনশাল্লাহ এখন যে পরিবেশটা বর্তমানে এখন পর্যন্ত যে পরিবেশটা দেখছি খুব মোটামুটি ভালো পরিবেশ। বিশেষ করে আমি 8 নং ওয়ার্ডে এই ইউনিয়নে আমি যেহেতু মেম্বারি করছি, মোটামুটি প্রত্যেকটি ওয়ার্ডে আমি পরিবেশন করেছি, মোটামুটি খুব ভালো। মোটামুটি এখন সব আগ্রহ বিএনপির প্রতি মানুষের এমন আগ্রহ হয়েছে, জনজোয়ার উঠে গেছে। মোটামুটি এবার সর্বোচ্চ এই জিতু শাহবান্দি ইউনিয়নে একটা বিএনপি দুর্গ এলাকা, সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ বিএনপি পাবে। পরিবেশটা খুব ভালো এখন পর্যন্ত। ধন্যবাদ তানিয়া। আমরা এমনটাই শুনছিলাম, প্রত্যেকের মাঝে যে আগ্রহ, সেই আগ্রহ যেটি আসলে ছিল না সেই আগ্রহ কিন্তু ফিরে পেয়েছে। যেহেতু এর আগে এই এলাকাগুলোতে আসলে নির্বাচনের যে আমেজ, সেই আমেজ ছিল না, কেননা রাতারাতি ভোট যে দেওয়ার ব্যবস্থা সেটি কিন্তু কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। যেহেতু তারা নেই, এবার আশা করছেন অনেক ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে 12 তারিখে। নিশ্চয়ই, এবং সবাই আসলে সেই বিষয়টি প্রত্যাশা করেন যে এবারের নির্বাচনটি অন্যরকম এবং ভালো হবে। ধন্যবাদ সাজিদ সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে আবারও ভোটের খবর জানবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন, কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে জামায়াত আমিরের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া উচিত বলেও মন্তব্য করেন এহসানুল জুবায়ের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ঘাটতি আছে দাবি করে এই জামায়াত নেতা বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাত করছে। নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হবার তাগিদ দেন তিনি। এর আগে সকাল 11টায় জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল। ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। যুক্তরাজ্য, তুরস্ক আরও কয়েকটি দেশের পর্যবেক্ষক দল আজই জামায়াত আমিরের সাথে বৈঠক করবেন বলে জানান এহসানুল জুবায়ের। নির্দিষ্টভাবে আমরা বলেছি যে প্রশাসনের কিছু ব্যক্তি আছেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের যেখানে যে ভূমিকা, সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি। তো ওনারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি পর্যবেক্ষণ করব, এবং এই ব্যাপারে যদি দৃশ্যমান উন্নতি না হয় তাহলে আমরা এই বিষয়ে আরও তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইবাস এই কথা জানান। এবারে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছে সংস্থাটি। 27টি সদস্য রাষ্ট্র থেকে আসা 200 জন নির্বাচন পর্যবেক্ষক আজ থেকে সারা দেশে মাঠ পর্যায়ে কাজে নেমেছেন। নির্বাচনী পরিবেশ ইতিবাচক জানিয়ে ইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের খাতিরে স্বল্প মেয়াদী 90 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছেন। নির্বাচিত সরকারের সাথে এই সংস্থা ভবিষ্যতেও কাজ করবে বলে জানান তিনি। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. দর্শক, আমরা নির্বাচনের আরো খবর জানবো, কুষ্টিয়ার খবর জানবো। আমাদের সহকর্মী হিমেল মাহবুব যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে। হিমেল, আপনি যে আসনে এই মুহূর্তে অবস্থান করছেন সেখানকার ভোটের মাঠের খবর জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও যদি কোনো খবর আপনার কাছে থেকে থাকে সেটাও জানাবেন। আর একদিনকালে ভোট, এখানে কিন্তু যারা ভোটার তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। সেই সাথে কিন্তু যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনি ছবিতে
দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া, আমি এখন পুলিশ লাইনে আছি, এখানে যারা মাঠের দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়েছেন। আমি একটু কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে কথা বলতে চাই যে এই কুষ্টিয়াতে মোট ভোটার রয়েছেন প্রায় 17,47,000। এই 17,47,000 ভোটারের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলেছেন আসলে আমাদের পুলিশ, আপনি কুষ্টিয়া পুলিশ লাইন্সে আছেন। এই কুষ্টিয়া শহরে জেলায় 4টি নির্বাচনী আসনে মোট 6টি উপজেলা, 4টি নির্বাচনী আসন। এখানে ভোটারের সংখ্যা আপনি বলেছেন, এখানে আমাদের প্রায় সব মিলে 599টি ভোট সেন্টার রয়েছে। এই 599টি সেন্টারে প্রতিটি সেন্টারে আমরা বিশেষ করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 99টি সেন্টারে আমরা 3 জন করে পুলিশ মোতায়েন করেছি এবং এর পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা মিলে সব মিলে একটি সেন্টারে প্রায় 20 জনের মতো নিরাপত্তা কর্মী উপস্থিত থাকবে। সর্বমোট কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন এবং আপনি যেটি একটু আগে বলছিলেন বিমান বাহিনীর সদস্যরাও এখানে ডিউটি করছেন, একটু আপনি সঠিক বলেছেন। আমাদের পুলিশের প্রায় 2200 সদস্য এখানে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। এছাড়া বিজিবি, সেনাবাহিনী এবং আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিমান বাহিনী সব মিলে প্রায় আরও 5,000-এর মতো সদস্য এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন কি? আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। গত 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণাটি শুরু হয়েছে জানুয়ারির, তার থেকে এখন পর্যন্ত আমাদের সব কিছু অত্যন্ত স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীদের কাছ থেকে কিংবা ভোটারদের কাছ থেকে আমরা এরকম কোনো অভিযোগ এখনো পাইনি। ধন্যবাদ আপনাকে। তানিয়া, শুনছিলেন যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য এখানে তারা পাননি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এখানে পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও নির্বাচনকালীন সময়ে ডিউটি করবেন, এটি আমাদের জানালেন পুলিশ সুপার। তো তানিয়া, এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয় আমরা নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। অবশ্যই আমরা ফিরবো তখন হিমেল আপনার কাছে। এখনকার মতো ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী হিমেল মাহবুব ছিলেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে। জাতীয় নির্বাচন কেন্দ্র করে যে কোনো অস্ত্রই থ্রেড বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তবে নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন তিনি। সকালে পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, 9 ফেব্রুয়ারি পর্যন্ত 317টি সহিংসতার খবর পাওয়া গেছে। ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান আইজিপি। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা, আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। তো ওদের মধ্যেও এরকম একটা প্ল্যান ছিল যে নির্বাচনী প্রচার অভিযানের সময় কোথাও ডিসরাপশন করা, বোমা ফোটানো ইত্যাদি করা। তো সেইটা অন্তত ইলেকশন তো প্রচার গতকাল শেষ হয়ে গেছে, মানে আমরা রিলিভ যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার মনে হয় যে মোরলেস আমরা এখন আশ্বস্ত হতে পারি, আমি নিজেও, যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই। আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। প্রার্থীদের প্রচার চলছে, ভোটের সরঞ্জাম বিতরণ। এছাড়া ভোট নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। নীলফামারীর 4টি সংসদীয় আসনের দুর্গম অঞ্চলে নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি সামলাতে হেলিকপ্টারের ব্যবস্থা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। সেজন্য মহড়া আয়োজন করে সেনাবাহিনীর 66টি পদাতিক ডিভিশন। মেহেরপুরে চলছে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণ। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম দেয়া হয়। উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। ফেনীতে 3টি সংসদীয় আসনে ভোট গ্রহণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার 428টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যাবের 6টি ও 18 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে 9 প্লাটুন সেনা সদস্য।
রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার। সকালে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে জেলার 5 উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পাঠানো হয় এই ব্যালট পেপার। আমরা যতটুকু আমরা বুঝতেছি সার্বিক পরিবেশ আমাদের হিসেবে সে সার্বিক পরিবেশ খুবই ভালো আছে, শান্তিপূর্ণ আছে। নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে 1650 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার। নির্বাচনের নাশকতা রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় পর্যন্ত ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রামু 10 পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্টের স্থাপন, নিয়মিত টহল জোরদার সহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলেকশনের দিন থেকে ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময় যে সকল সমস্যা হয়েছে না হতে পারে এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনে 515টি কেন্দ্রে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে কেন্দ্রের ভোট নেওয়া কক্ষগুলো সংস্কার ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। 110টা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে ফেলেছি। কিছু কিছু জায়গায় আমরা মনিটর একটু স্বল্পতা ছিল, আপনারা জানেন সব জায়গাতে যেহেতু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, মনিটরে কিছু স্বল্পতার কারণে আমরা আজকে সেগুলো দিয়ে দিচ্ছি আর কি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নির্বাচনী কাজে নিয়োজিত বাহিনীগুলো। হাসিবা আলী বর্ণা, 71। বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষে 6 জন আহত হয়েছে। সোমবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে এই সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জানান, জামায়াত ইসলামের সমর্থকেরা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে। পরে মাসুদ রানার বাড়িসহ পাশের 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এদিকে বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ অস্বীকার করেছেন। দুর্নীতির ধারণা সূচকে এক ধাপ অবনমন হওয়ায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। টিআইবি বলছে, মারাত্মক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। এশিয়া প্যাসিফিকের 37 দেশের মধ্যে শুধু আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। সকালে 2025 সালে দুর্নীতি ধারণা সূচকে এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। কম দুর্নীতির দেশের তালিকার শীর্ষে ডেনমার্ক, এরপর ফিনল্যান্ড ও সিঙ্গাপুর। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের 182টি দেশের মধ্যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান 150তম, যা বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। 2024 সালে বাংলাদেশের অবস্থান ছিল 14তম। অন্তর্বর্তী সরকারের কাজে স্বচ্ছতার ভয়াবহ ঘাটতি রয়েছে বলে জানান টিআইবি প্রধান। বলেন, আলোচনার ভিত্তিতে নয়, সব সিদ্ধান্ত গ্রহণ করেছে এককভাবে, ব্যক্তি স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করার অভিযোগ করেন টিআইবি প্রধান। বাংলাদেশের এবারের স্কোর 100 মধ্যে 24, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে 1 পয়েন্ট বেশি। গতবার 23 ছিল, 24 আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এখনই শেষ পর্যায়ে এটা বিদায়ী লিগ্যাসি হিসাবে কেন রেখে যেতে হবে এগুলো, এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে। অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার, তাদের সাথে কি ওনারশিপ আছে, তাদের সাথে এই বিষয়গুলো আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্ন তো পরিষ্কার না। কাজে এই যে ঝুঁকিগুলো নেওয়া হলো, সেগুলো এই শর্তাবলীগুলো যতই সিক্রেট রাখুক না কেন, পরবর্তীতে প্রকাশিত হবে, সরকাররা জানবে, যারা ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও পটুয়াখালীর কলাপাড়ায় নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়নি, যে কারণে শিক্ষিত হয়েও বেকার হয়ে আছেন অনেক নারী। দিন দিন বাড়ছে দুর্ভোগ। তাই উপকূলীয় এই অঞ্চলে নারীদের এবারের নির্বাচন নিয়ে প্রত্যাশা অনেক। জাতীয় নির্বাচনে যে দল ও প্রার্থী নারীদের উন্নয়নে কাজ করবে, তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। মিলন কর্মকার, রাজু, তথ্য ছবিতে বিস্তারিত। গত কয়েক বছরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প চালু হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। সেখানে পুরুষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ হলেও শতকরা 5 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি নারীদের জন্য। শুধু মেগা প্রকল্পগুলো নয়, ছোট বড় প্রকল্পেও নেই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা। এমনকি নারী উদ্যোক্তাও তৈরি হয়নি এখানে, যে কারণে এবার নির্বাচনকে ভিন্নভাবে দেখছেন পটুয়াখালীর 4 আসনে নারীরা। কর্মসংস্থান ও নিরাপত্তায় যারা কাজ করবেন, তাদেরকে ভোট দিয়ে জয়ী করতে চান তারা।
অনেক নারীরা পড়ে আছে, তারা কোনো কর্ম পাচ্ছে না, তাদের জন্য কিছুই করা হচ্ছে না। তাই আমি বলতে চাচ্ছি পুরুষের ব্যবস্থা আছে কিন্তু নারীদের জন্য কেন নাই, এটাই আমার দাবি। আমাদের এই সরকারের কাছে দাবি থাকবে যেন আমাদের নারীদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করে দেওয়া হয়, যেন বর্তমানে এরকম একটা সরকার হোক যারা আমাদের নারীদের সঠিকভাবে মূল্যায়ন করবে এবং নারীদের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। সাগর তীরবর্তী কলাপাড়া উপজেলায় ঝড় জলোচ্ছ্বাসের প্রভাব পড়ে গ্রামীণ কর্মজীবী নারীদের জীবনযাত্রায়। তাই এবার তারা বলছেন যারা দুর্যোগ ও দুর্ভোগের সবসময় পাশে থাকবে তাদের পক্ষেই থাকবেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।